হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা সাতটা বইয়ের এমসিকিউ সমাধানের যে সিরিজ শুরু করেছিলাম তার আরেকটি পার্ট আমরা এখন সমাধান করছি। স্থিতিবিজ্ঞান স্ট্যাটিক্স, আজকে তার পার্ট 3। আমার এই চ্যানেলের মধ্যে সাতটা বইয়ের এমসিকিউ সমাধানের অনেকগুলো অধ্যায়ের এমসিকিউগুলো আপলোড করা আছে, তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারো। চলো তাহলে আজকে আমরা শুরু করছি স্ট্যাটিক্স স্থিতিবিজ্ঞান এমসিকিউ সমাধানের পার্ট 3। আজকে আমাদের প্রথম কোশ্চেন নম্বর 26 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, বস্তুর সমগ্র ভারকে তার ড্যাশ সঞ্চিত আছে বলে ধরা হয়। বস্তুর সমস্ত ভারকে অর্থাৎ ওজনকে যে বিন্দুতে সঞ্চিত আছে বলে ধরা হয় সেটা হচ্ছে তার ভার কেন্দ্র। এক্ষেত্রে 26 নম্বরের হয়ে যাবে আমাদের অপশন এ, ভার কেন্দ্র। বস্তুর সমস্ত ভারকে যে বিন্দুতে সঞ্চিত আছে বলে ধরা হয় তা হচ্ছে তার ভার কেন্দ্র। এবার আমরা জেনে নিব ভার কেন্দ্র কাকে বলে। কোনো নির্দিষ্ট আকার আয়তন বিশিষ্ট বস্তুকে যেভাবেই রাখা হোক না কেন, যে বিন্দু দিয়ে তার ওজন ক্রিয়া করে সেই বিন্দুকে বলা হয় তার ভার কেন্দ্র। ভার কেন্দ্র এবং ভর কেন্দ্রের মধ্যে মূল যে ডিফারেন্স তা হচ্ছে যে বিন্দু দিয়ে বস্তুর সমস্ত ভর ক্রিয়া করে তাকে বলা হয় তার ভর কেন্দ্র, আর যে দিয়ে বস্তুর সমস্ত ভার ক্রিয়া করে তাকে বলা হয় তার ভার কেন্দ্র। ভর কেন্দ্রতে বল প্রয়োগ করলে বস্তুর মধ্যে রৈখিক গতি সৃষ্টি হয়, আর ভার কেন্দ্রের মধ্য দিয়ে অভিকর্ষজ বলের দরুন বস্তুর ওজন ক্রিয়া করে। যদি কোনো বস্তুর ক্ষেত্রে তার সমস্ত যে কণাগুলি সেই জায়গাগুলোতে পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের মান সমান হয়, সেই ক্ষেত্রে ওই বস্তুর জন্য ভর কেন্দ্র এবং ভার কেন্দ্র হয় একই বিন্দুতে। কিন্তু যদি কোনো বিস্তৃত বস্তু থাকে, যেমন ধরলাম হিমালয় পর্বত, তার বিভিন্ন পয়েন্টে বিভিন্ন জায়গায় অভিকর্ষজ ত্বরণের মান হবে আলাদা আলাদা, কারণ অভিকর্ষজ ত্বরণের মান ভূমির থেকে অনুভূমিক তল থেকে যত উপরে উঠব সেটা কমতে থাকে। তাই এইরকম বিস্তৃত কোনো বস্তুর ক্ষেত্রে ভর কেন্দ্র আর ভার কেন্দ্র হয় আলাদা আলাদা। আবার যদি কোনো একটা জায়গায় অভিকর্ষজ ত্বরণ না থাকে সেই ক্ষেত্রে ভার কেন্দ্রের কোনো অস্তিত্ব থাকে না। তাহলে কোনো বস্তুর সমগ্র ভার যে বিন্দুতে কেন্দ্রীভূত থাকে তাকে বলা হয় তার ভার কেন্দ্র। এবার আমরা চলে যাব কোশ্চেন নম্বর 27 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, দুটি কণা এ এবং বি উভয়ই প্রাথমিক অবস্থায় স্থির, পারস্পরিক আকর্ষণ বলের প্রভাবে পরস্পরের দিকে যাত্রা শুরু করলো। যে মুহূর্তে এ এর দ্রুতি ভি এবং বি এর দ্রুতি 2v, তখন ভার কেন্দ্রটির দ্রুতি হয়। ভর কেন্দ্রের ভর বেগের সংরক্ষণ নীতি সম্পর্কে আলোচনা করেছিলাম, যেখানে বলা হয়েছিল যে বাইরে থেকে বল প্রযুক্ত না হলে কোনো বস্তুর ভরকেন্দ্র যদি স্থির থাকে তাহলে চিরকাল স্থির থাকবে, যদি সমবেগে গতিশীল থাকে তাহলে সমবেগে গতিশীল থাকবে। এটাই ছিল ভার কেন্দ্রের ভরবেগের সংরক্ষণ নীতি। এই নীতি আমাদের ভার কেন্দ্রের ক্ষেত্রেও প্রযোজ্য। যদি বাইরে থেকে বল প্রযুক্ত না হয়, কণাগুলির মধ্যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া বল থাকলেও সেক্ষেত্রে ভার কেন্দ্রের কোনো পরিবর্তন ঘটবে না, ভার কেন্দ্রের কোনো দ্রুতি থাকবে না। তাহলে আমাদের যেহেতু বস্তুটি প্রাথমিক অবস্থায় স্থির ছিল, তাই এর ভার কেন্দ্রও স্থির থাকবে, যদিও বস্তু কণাগুলির ইন্ডিভিজুয়াল দ্রুতি থাকতে পারে। তাহলে ভার কেন্দ্রের দ্রুতি কী হবে? এক্ষেত্রে হয়ে যাবে অপশান ডি, ভার কেন্দ্রের দ্রুতি হবে 0। ভার কেন্দ্রের দ্রুতি হবে 0। ঠিক আছে, এরপরে আমরা চলে যাব কোশ্চেন নম্বর 28 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, বস্তুর বাইরে ভরকেন্দ্র থাকে এমন উদাহরণ দাও। এটা একদম থিওরিটিক কোশ্চেন। আমরা জানি যে বলয়াকার কোনো বস্তু, যেমন বলয়াকার আংটা, হাতের চুড়ি, এইসব বস্তুর ক্ষেত্রে ভারকেন্দ্র তার বস্তুর উপাদানের বাইরে থাকে। তাহলে এটা হয়ে যাবে আমাদের অপশান সি, বলয়াকার আংটা। বলয়াকার আংটার ভারকেন্দ্র থাকে বস্তুর বাইরে। তারপরে কোশ্চেন নাম্বার 29 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, কোনো বস্তুর ভরকেন্দ্র ও ভারকেন্দ্রের অবস্থান এক বিন্দুতে হতে পারে, এক বিন্দুতে নাও হতে পারে, ভরকেন্দ্র মাঝে ও ভারকেন্দ্র উপরে হতে পারে, কোনোটি না। এখনই আমরা
ভরকেন্দ্রের সংজ্ঞাতে দেখলাম যে ভরকেন্দ্র হলো বস্তুর এমন একটি বিন্দু যার মধ্য দিয়ে সমস্ত ভার ক্রিয়া করে, আর ভরকেন্দ্র হলো বস্তুর এমন একটা বিন্দু যার মধ্য দিয়ে বস্তুর সমস্ত ভর ক্রিয়া করে থাকে। তাহলে যদি কোনো বস্তুর সমস্ত কণাগুলিতে জি এর মান সমান হয়, অভিকর্ষজ ত্বরণের মান সমান হয়, তাহলে সেই বস্তুর ক্ষেত্রে ভরকেন্দ্র যদি, এটাতে দুটো কন্ডিশন হতে পারে, যদি বস্তুর সমস্ত কণাগুলিতে অভিকর্ষজ ত্বরণের মান সমান হয়, তবে বস্তুর ভরকেন্দ্র ও ভার কেন্দ্র হয় একই বিন্দুতে। আবার কোনো বিস্তৃত বস্তুর ক্ষেত্রে যদি বস্তুর সমস্ত কণাগুলিতে অভিকর্ষজ ত্বরণের মান সমান না হয়, কোনো বিস্তৃত বস্তুর ক্ষেত্রে যদি বস্তুর সমস্ত কণাগুলিতে অভিকর্ষজ ত্বরণের মান সমান না হয়, সেই বস্তুর ভর কেন্দ্র ও ভার কেন্দ্র হয় আলাদা বিন্দুতে। তো এক্ষেত্রে আমাদের কোন অপশানটা হতে পারে, এক বিন্দুতে হতে পারে, এক বিন্দুতে নাও হতে পারে। তাহলে আমরা লিখব বস্তুর ভরকেন্দ্র যে এক বিন্দুতে হবে এটা নিশ্চয়তা নেই। যদি বস্তুটা বিস্তৃত হয় তাহলে সেক্ষেত্রে ভারকেন্দ্র আলাদা বিন্দুতে হতে পারে। তাহলে এটা হয়ে গেল আমাদের অপশান বি, 29 নম্বরের অপশান বি। কোশ্চেন নম্বর 30 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, কোনো বস্তুর ভারকেন্দ্র বস্তুর উপাদানের মধ্যে থাকবে না, এ বি দুটোই হতে পারে, ডি নম্বর কোনোটি না। আমরা এখনই দেখলাম যে যদি কোনো বস্তু বলয়াকার হয় সেক্ষেত্রে তার ভারকেন্দ্র উপাদানের মধ্যে থাকবে না। আবার যদি কোনো বস্তু নিরেট হয় সেক্ষেত্রে তার ভারকেন্দ্র উপাদানের মধ্যেই থাকবে। তাহলে 30 হবে অপশান সি, কোনো বস্তু ভারকেন্দ্র উপাদানের মধ্যে থাকতে পারে আবার নাও থাকতে পারে। তারপরে চলে যাব আমরা কোশ্চেন নম্বর 31। একটি ফাঁপা গোলকের অর্ধেক জলপূর্ণ করলে গোলকের ভারকেন্দ্র গোলকের কেন্দ্রের নিচে, গোলকের কেন্দ্রের উপরে এবং কোনোটি না, কোনটা হবে? একটা ফাঁপা গোলকের অর্ধেক জলপূর্ণ করলে, তাহলে সর্বপ্রথম আমরা দেখে নিব এই একটা ফাঁপা গোলক, এই গোলকের ভারকেন্দ্র কোথায় আছে? এই গোলকের ভারকেন্দ্র আছে বর্তমানে তার কেন্দ্রবিন্দুতে। ফাঁপা গোলকের ভরকেন্দ্র কোথায় থাকে? ফাঁপা গোলকের ভারকেন্দ্র আছে হচ্ছে এই কেন্দ্রবিন্দুতে। এরপর যদি এর মধ্যে জলপূর্ণ করা হয় তাহলে নিশ্চিতভাবে তার যে ভারকেন্দ্র আগে কেন্দ্রবিন্দুতে ছিল এখন এই নিচের কোনো বিন্দুতে হবে। তো ফাঁপা গোলকটিতে অর্ধেক জলপূর্ণ করা হলে গোলকের ভারকেন্দ্র গোলকের কেন্দ্রের নিচে হবে। গোলকের কেন্দ্রের নিচে হবে। এটা হয়ে গেল তাহলে আমাদের অপশান এ, 31 নম্বর অপশান এ। আমরা শুরু করছি 32
বস্তুকে সামান্য বিচ্যুত করলেও যদি ভূমি থেকে এর ভারকেন্দ্রের উচ্চতার কোনো পরিবর্তন না হয় তাহলে বস্তুটির সাম্য সুস্থির, অস্থির, নিরপেক্ষ কোনোটি না। কোনটি হবে? বস্তুকে সামান্য বিচ্যুত করলেও যদি ভারকেন্দ্রের উচ্চতার পরিবর্তন না ঘটে। হ্যাঁ, কোশ্চেন নম্বর 32। তাহলে এখানে সুস্থির, অস্থির এবং নিরপেক্ষ অভিকর্ষজ বলের অধীনে অভিকর্ষজ বলের অধীনে বস্তুর সাম্যাবস্থা এটাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। হ্যাঁ, একটাকে বলবো সুস্থির সাম্য, একটাকে বলবো অস্থির সাম্য, একটাকে বলবো নিরপেক্ষ সাম্য। সুস্থির সাম্য কাকে বলা হয়? সুস্থির সাম্য কাকে বলা হয়? যদি কোনো বস্তুকে সাম্যাবস্থা থেকে সামান্য বিচ্যুত করা হলেও যদি কোনো বস্তুকে সাম্যাবস্থা থেকে সামান্য বিচ্যুত করা হলেও বস্তুটি পুনরায় তার প্রাথমিক সাম্যাবস্থায় ফিরে আসতে পারে, তবে এই সাম্যকে বলা হয় সুস্থির সাম্য। যেমন এই একটা বস্তু ভূমির উপর রাখা আছে, এর ভারকেন্দ্র তার মাঝ বরাবর কোনো বিন্দুতে হবে। এখন যদি এই বস্তুটাকে আমি ভূমির সাপেক্ষে এরকম কাত করে ছেড়ে দিই তাহলে কি হবে? এর ভারকেন্দ্র এখন পরিবর্তন হয়ে গেল, এখন কিছুটা উঁচুতে চলে গেল, আর বস্তুটাকে ছেড়ে দিলেই সেটা আবার তার পূর্বের অবস্থানে ফিরে যেতে পারবে। ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমাদের ভারকেন্দ্রের যে উচ্চতা সেটার কিন্তু পরিবর্তন হয়। বস্তুটাকে সাম্যাবস্থাকে বিচ্যুত করলে ভারকেন্দ্রের উচ্চতা বৃদ্ধি পায়, আবার পূর্বের অবস্থায় ফিরে আসে। দ্বিতীয় নম্বর হচ্ছে অস্থির সাম্য। যদি কোনো বস্তুকে সাম্যাবস্থা থেকে সামান্য বিচ্যুত করা হলে সেটি পূর্বের সাম্যাবস্থায় ফিরে আসতে পারে না, তাকে সেই সাম্যকে বলা হয় অস্থির সাম্য। যেমন যদি কোনো একটা পেনকে আমরা এইভাবে ভূমির উপর দাঁড় করিয়ে রাখি, এইরকম পেনকে ভূমির উপর দাঁড় করিয়ে রাখলে এটাকে সামান্য বিচ্যুত করলেই পেনটি কী হবে? এই ভূমি বরাবর পেনটা পড়ে যাবে। সেই ক্ষেত্রে এখন তার যে ওজন ভারকেন্দ্র এই বরাবর ছিল, এখন ভারকেন্দ্র দেখো এই বরাবর হবে। সেক্ষেত্রে এরও ভারকেন্দ্রের উচ্চতার কিন্তু পরিবর্তন ঘটছে। আর নিরপেক্ষ সাম্য কাকে বলবো? যদি কোনো বস্তুকে সাম্যাবস্থা থেকে সামান্য বিচ্যুত করা
হয় করা হলেও সেই বিচ্যুত অবস্থাটিও যদি সেই অবস্থাটিতেও যদি বস্তুটি সাম্যাবস্থায় থাকে, যদি কোনো বস্তুকে সাম্যাবস্থা থেকে সামান্য বিচ্যুত করা হলেও সেই বিচ্যুত অবস্থাটিতেও যদি বস্তুটি সাম্য অবস্থায় থাকে, তবে সেই সাম্যকে বলে নিরপেক্ষ সাম্য। ঠিক আছে, নিরপেক্ষ সাম্য। যেমন একটা ফুটবলকে যদি এর ভারকেন্দ্র বর্তমানে এই জায়গায় থাকবে, যদি একে বল প্রয়োগ করে সামান্য সামনের দিকে গড়িয়ে দেওয়া যায়, এক্ষেত্রেও বস্তুটি সাম্য অবস্থায় থাকবে এবং বস্তুর ভারকেন্দ্রের কোনো রকম পরিবর্তন ঘটবে না। তাহলে আমরা দেখতে পেলাম যে কোন ক্ষেত্রে অভিকর্ষজ বলের অধীনে যে সাম্য অবস্থাগুলো সেগুলো সবগুলো আমরা ডিটেলস আলোচনা করে নিলাম। তারপরে আমরা বুঝতে পারলাম যে বস্তুকে সামান্য বিচ্যুত করলেও ভূমি থেকে এর ভারকেন্দ্রের উচ্চতার কোনো পরিবর্তন হয় না। কোন ধরনের সাম্যের ক্ষেত্রে? সেটা হচ্ছে নিরপেক্ষ সাম্যের ক্ষেত্রে। তাহলে 31 নম্বরের হয়ে যাবে আমাদের অপশান সি, নিরপেক্ষ সাম্য। ঠিক আছে, এরপরে আমরা করব কোশ্চেন নম্বর 33। একটি ত্রিভুজাকৃতি বোর্ডের ওজন W, এটির 3 কোণ 3 জন ব্যক্তি বহন করলে প্রতি ব্যক্তি কত ভার বহন করবে? 33 নম্বর কোশ্চেন। ধরি যে এইরকম একটা ত্রিভুজাকৃতি বস্তু বোর্ড, তার ওজন দেওয়া আছে W, এবার এই 3 কোণে 3 জন ব্যক্তি দাঁড়ানো আছে। প্রতি ব্যক্তি কত ভার বহন করবে? স্বাভাবিকভাবেই আমরা জানি এই যে মাস সমানভাবে ডিস্ট্রিবিউট হবে, অতএব প্রতি ব্যক্তি W/3 ভার বহন করবে। তো এটা হয়ে যাবে আমাদের অপশান এ, 33 নম্বরের অপশান এ। এরপর আমরা করছি কোশ্চেন নম্বর 34। দ্বন্দ্বের ভ্রামককে বলা হয়, দ্বন্দ্বের ভ্রামককে কী বলা হয়? আমাদের জানা আছে টর্ক, এটা হবে অপশান সি, টর্ক। তারপরে আমরা করব কোশ্চেন নম্বর 35। 35 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে? 1.5 × 10⁻³ কেজি ও 2.5 × 10⁻³ কেজি ভরের দুটি বিন্দু 0.6 মিটার ব্যবধানে আছে। এদের ভরকেন্দ্র 1.5 × 10⁻³ কেজি বস্তু থেকে x দূরত্বে আছে। সেই এক্সটা কত? এই ধরনের অনেক অঙ্ক আমরা আগের পার্টেগুলোতে করেছিলাম। ধরি যে এ বিন্দুতে একটা বস্তু আছে, তার ভার দেওয়া আছে 1.5 × 10⁻³। এটাকে ধরে নিলাম আমি M1। এই বিন্দুতে যে বস্তুটা আছে সেটা হচ্ছে M1, আর এটা বি বিন্দু, এই বিন্দুতে যে বস্তুটা আছে সেটা হচ্ছে M2। এই এ বিন্দুর সাপেক্ষে আমাদের ভারকেন্দ্র নির্ণয় করব। তাহলে এ বিন্দুর যে স্থানাঙ্ক সেটাকে বলবো 0,0, এবং বি বিন্দুর যে স্থানাঙ্ক এই দণ্ডটার দৈর্ঘ্য যদি L ধরে নিই তাহলে হবে L,0। ঠিক আছে, আর এই এ বিন্দু থেকে ভারকেন্দ্রের যে দূরত্ব সেটাকে আমরা ধরলাম x, আর বি বিন্দুতে যে বস্তু আছে তার ভর কত দেওয়া আছে? 2.5 × 10⁻³ কেজি। তাহলে আমরা কি পেলাম? যে M1 বস্তুর স্থানাঙ্ক, আমরা পেলাম 0,0। M2 বস্তুর স্থানাঙ্ক আমরা পেলাম L,0। এবং এই যে L, M1 ও M2 বস্তুর মধ্যে দূরত্ব, M1 ও M2 বস্তুর দূরত্ব এটা দেওয়া আছে কত? 0.16 মিটার। এটাই হলো L। আর কি দেওয়া আছে? আর দেওয়া আছে M1 বিন্দু থেকে ভরকেন্দ্র x দূরত্বে আছে। M1 বস্তু থেকে ভরকেন্দ্র
এমন বস্তু থেকে ভর কেন্দ্র x দূরত্বে আছে। অতএব x ইজিক্যাল টু m1 x1 m1 x1 প্লাস m2 x2 বাই m1 প্লাস m2। এবার মান বসাবো আমরা। m1 1.5 ইন্টু 10⁻³ x1 কত 0, m2 কত 2.5 ইন্টু 10⁻³ l2 x2 কত l অর্থাৎ 0.16, আর নিচে 1.5 ইন্টু 10⁻³ প্লাস 2.5 ইন্টু 10⁻³ এবার ক্যালকুলেশন এই পার্টটা হয়ে গেল 0, এদিকে কি থাকছে 2.5 ইন্টু 10⁻³ ইন্টু 0.16, আর এখানে 10⁻³ কমনে নেব, এই দুইটা যোগ করলে 2.5 আর 1.5 হলো 4 ইন্টু 10⁻³, এই 10⁻³ 10⁻³ কেটে গেল, তারপরে 4 দিয়ে যদি আমরা 0.16কে কেটে দিই তাহলে হচ্ছে 0.4, আর 2.5 ইন্টু 0.4 এটা গুণ করলে আমরা পাবো 2.5 ইন্টু 0.04, এটা গুণ করলে আমরা পেয়ে যাব কি 0.10, এটা আমরা পেয়ে যাব 0.10 মিটার। এটা হয়ে গেল অপশান। এরপর আমরা করব কোশ্চেন নম্বর 36। ডাব্লু ওজন বিশিষ্ট একটি রড দুটি সমান্তরাল ছুরির ধার এ ও বি এর উপর বসানো রয়েছে। ছুরি দুটি পরস্পর থেকে ডি দূরত্বে রয়েছে। রডটির ভরকেন্দ্র এ বিন্দু থেকে এক্স দূরত্বে রয়েছে। এ এর উপর লম্ব প্রতিক্রিয়া কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে ডাব্লু ওজন বিশিষ্ট একটি রড এ ও বি দুটি বস্তুর উপর ছুরির উপর বসানো রয়েছে। এটা হলো 36। তাহলে আমাদের যদি দুটো ছুরি কল্পনা করি, এটা একটা ছুরি, এটা আর একটা ছুরি, এর উপরে একটা রড এইভাবে রাখা রয়েছে। এই রডের ওজন দেওয়া আছে ডাব্লু, রডের ওজন ডাব্লু, এ ও বি এদের মধ্যে যে দূরত্ব সেটা হচ্ছে ডি, আর ভরকেন্দ্র এ বিন্দু থেকে, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এ বিন্দু থেকে এক্স দূরত্বে রয়েছে। ভরকেন্দ্র এ বিন্দু থেকে এক্স দূরত্বে রয়েছে। তাহলে এ এর উপর প্রতিক্রিয়া বল কত? তো ভরকেন্দ্র এ বিন্দু থেকে যদি এক্স দূরত্বে থাকে তাহলে বি বিন্দু থেকে কত দূরত্বে রয়েছে? ডি মাইনাস এক্স দূরত্বে রয়েছে বি বিন্দু থেকে। এবার বস্তুর ওজন কাজ করছে নিচের দিকে, তাহলে এই যে ছুরির নোক পয়েন্টগুলো এর উপরে প্রতিক্রিয়া বল তৈরি হবে, সেটা বস্তুর ওজনের বিপরীত দিকে কাজ করবে। এটাকে ধরবো আমরা আর এ, আর এই বিন্দুতে প্রতিক্রিয়া বলকে ধরবো আমরা আর বি। ঠিক আছে? তাহলে এই যে সমস্ত সংস্থা, তার জন্য বস্তুর যে ভরকেন্দ্র সেটা ধরলাম জি, এই বিন্দুতে আছে। তো এই জি বিন্দুতে এ বিন্দু আর বি বিন্দু, এ বিন্দু ও বি বিন্দুর জন্য বলের যে ভ্রামক, সেই বলের ভ্রামকের মান হবে সমান। তাহলে লিখবো আমরা যে এ বিন্দুতে অবস্থিত ছুরিতে প্রতিক্রিয়া বল আর এ ও বি বিন্দুতে অবস্থিত ছুরিতে প্রতিক্রিয়া বল আর বি। এবার জি বিন্দুর সাপেক্ষে এ ও বি বিন্দুতে ক্রিয়াশীল ক্রিয়াশীল বলের ভ্রামক হবে সমান। জি বিন্দুর জন্য এ বিন্দুতে ক্রিয়াশীল বলের ভ্রামক এবং বি বিন্দুতে ক্রিয়াশীল বলের ভ্রামক হবে সমান। তাহলে আমরা লিখতে পারি যে আর এ প্রতিক্রিয়া বল ইন্টু এর মধ্যে লম্ব দূরত্ব কি এক্স, আর এ এক্স
ইজিক্যাল টু আর বি। এই বিন্দুতে ক্রিয়াশীল প্রতিক্রিয়া বল, এদের মধ্যে দূরত্ব কত, ডি মাইনাস এক্স, এই দুটো হবে সমান। আবার কি এই যে আর এ ও আর বি, হ্যাঁ প্রতিক্রিয়া বল আর এ ও আর বি এটা সমান সমান হবে বস্তুর মোট যে ওজন তার সমান আর এ প্লাস আর বি ইজিক্যাল টু ডাব্লু। তাহলে আমরা লিখতে পারি আর বি, যেহেতু আমাদের আর এ বের করতে বলছে তাহলে আর বি সমান সমান হয়ে যাবে ডাব্লু মাইনাস আর এ। এই মানটা আমরা এখানে বসাবো, লিখব বা আর এ এক্স ইজিক্যাল টু ডাব্লু মাইনাস আর এ ডি মাইনাস এক্স। এটা গুণ করে দিলে পাই আমরা কি ডাব্লু ডি মাইনাস ডাব্লু এক্স মাইনাস আর এ ডি মাইনাস মাইনাসে প্লাস আর এ এক্স। তাহলে এই আর এক্স এই আর এক্স কেটে গেল, এটা হয়ে গেল শূন্য, ডাব্লু ডি মাইনাস ডাব্লু এক্স আর এ ডি। এই আর এ ডিটাকে এ পারে নিয়ে গেলাম, তাহলে হচ্ছে আর এ টি ইজিক্যাল টু ডাব্লু কমন নিলে ডি মাইনাস এক্স। তাহলে আমরা পেয়ে যাব আর এ ইজিক্যাল টু ডাব্লু ডি মাইনাস এক্স বাই আর বাই ডি। আর এ এর এটাই হলো মান। এইখানে যে প্রতিক্রিয়া বল কাজ করছে তার মান আমরা কত বললাম, ডাব্লু ডি মাইনাস এক্স বাই ডি। এটা অপশান বি এর সঙ্গে মিলবে, ঠিক আছে। এরপরে আমরা চলে যাব কোশ্চেন নম্বর 37। 37 নম্বর কোশ্চেনে কি বলা আছে, 37 নম্বর কোশ্চেনে বলা আছে কোনো সংস্থার উপর ক্রিয়াশীল টর্ক না থাকলে বা টর্কের মান শূন্য হলে যে রাশিটি ধ্রুবক থাকবে। হ্যাঁ কোশ্চেন নম্বর 37, যদি টর্ক না থাকে, টর্ক শূন্য থাকে, হ্যাঁ তাহলে কোন রাশিটি ধ্রুবক হবে আমাদের সেটা বের করতে হবে। আমরা জানি টর্ক টাউ ইজিক্যাল টু আই আলফা। আই হলো জড়তা ভ্রামক, আলফা হলো কণিক ত্বরণ। তাহলে টর্ক টাউ ইজিক্যাল টু আই আলফা ইজিক্যাল টু ওমেগা 2 মাইনাস ওমেগা 1 বাই টি। এবার টর্ক হয়ে গেল শূন্য, তাহলে এটা সমান সমান শূন্য, আই ওমেগা 2 মাইনাস আই ওমেগা 1 বাই টি। এটা কোনাকুনি গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি আই ওমেগা 2 মাইনাস আই ওমেগা 1 ইজিক্যাল টু শূন্য, আই ওমেগা 2 ইজিক্যাল টু আই ওমেগা 1। তাহলে আমরা কী পাচ্ছি, কৌণিক ভরবেগ সেটা হয়ে গেল ধ্রুবক, তাই না। কৌণিক ভরবেগ কি ধ্রুবক, কোন রাশিটি ধ্রুবক সেটা হচ্ছে কৌণিক ভরবেগ ডি। কৌণিক ভরবেগ। তারপরে আমরা চলে যাব কোশ্চেন নম্বর 38। বলের ভ্রামক বা টর্ক কী ধরনের রাশি, এটা একটা ভেক্টর রাশি। তাহলে 38 এর উত্তর হলো বলের ভ্রামক বা টর্ক এটা কি, এটা একটা অপশান বি ভেক্টর রাশি। এটা একটা ভেক্টর রাশি। এরপরে আমরা করব কোশ্চেন নম্বর 39। বলের ক্রিয়ায় যদি দক্ষিণাবর্তী হয়ে ঘড়ির কাঁটার দিকে ঘুরতে চেষ্টা করে তাহলে ওই বলের ভ্রামককে কি ধরা হবে, ঋণাত্মক ভ্রামক, ধনাত্মক ভ্রামক না কি ধরা হবে। হ্যাঁ যদি বলের ক্রিয়া বস্তু দক্ষিণাবর্তী ঘড়ির কাঁটার দিকে ঘুরতে থাকে, কোশ্চেন নম্বর 39, যদি বলের ক্রিয়ায় বস্তু ঘড়ির কাঁটার দিকে ঘুরতে থাকে তবে এই বলের ভ্রামককে ঋণাত্মক ধরা হয়। আবার যদি বলের ক্রিয়ায় বস্তু ঘড়ির কাঁটার
বিপরীত দিকে ঘুরতে থাকে তবে এই বলের ভ্রামককে ধনাত্মক ধরা হয়। ঠিক আছে, এটা আমরা মনে রাখবো। যদি বস্তু ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে তাহলে বলের ভ্রামককে ঋণাত্মক ধরা হয়, যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে তাহলে ধনাত্মক ধরা হয়। এরপরে আমরা করব কোশ্চেন নম্বর 40। 0.10 মিটার ব্যাসের একটি চাকায় জড়ানো তার থেকে 5 কেজি ভরের একটি বস্তুকে স্থিরভাবে ঝোলানো হলো। চাকার অক্ষ সাপেক্ষে টর্ক হবে। হ্যাঁ, এখানে আমাদের টর্ক বের করতে হবে। তো কোশ্চেন নম্বর 40 আমরা জানি টর্ক টাউ ইজিক্যাল টু আর ক্রস এফ। এখানে আর সমান সমান কত দেওয়া আছে? এখানে দেওয়া আছে ব্যাস, তাই তো? ব্যাস কত দেওয়া আছে? 0.10 মিটার। তাহলে ব্যাসার্ধ আর কত হবে? আর হয়ে যাবে 0.05 মিটার। আর আমাদের বস্তুর ভর দেওয়া আছে, ভর কত দেওয়া আছে? ভর দেওয়া আছে হচ্ছে 5 কেজি। তাহলে বস্তুর ভার বা ওজন, ভার বা ওজন কত হবে? ওজন mg ইজিক্যাল টু 5 × 9.8 নিউটন। ওকে, তাহলে আমরা টর্ক বের করে নিব। অতএব টাউ ইজিক্যাল টু আর আমরা কত পেলাম? 0.05 এফ অর্থাৎ mg 5 × 9.8। এইটা ক্যালকুলেশন করলে আমাদের যে মান আসে তা হলো 2.45 নিউটন মিটার। তাহলে এটা হয়ে যাবে আমাদের অপশান এ। আমরা করব কোশ্চেন নম্বর 41। কোনো বিন্দু সাপেক্ষে একটি বলের ভ্রামকের মান ওই বিন্দু এবং বলটি যে রেখাংশ দিয়ে প্রকাশ করা হয় তার দুটি প্রান্ত বিন্দু দিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফলের কি হবে? সমান, অর্ধেক, দ্বিগুণ, চারগুণ কি হবে? 41। তো এখানে দেওয়া আছে একটি বলের মান এবং ওই বিন্দু ও বলটির রেখাংশ। ধরি এই এ বিন্দুতে, এই বিন্দুর সাপেক্ষে আমাকে বলের ভ্রামকের মান বের করতে হবে। তাহলে এই এ বিন্দু থেকে কিছু দূরত্বে একটা বল এই বরাবর ক্রিয়া করছে। তো এই বিন্দুর নাম দিলাম আমরা বিসি। এখন এই যে বল এফ এই বরাবর ক্রিয়া করছে, বলের স্টার্টিং পয়েন্ট এবং দুটো প্রান্ত বিন্দু তাই তো দেওয়া আছে। বলের দুই প্রান্ত বিন্দুকে যোগ করে যে বিন্দু সাপেক্ষে আমরা বলের ভ্রামক বের করব এবং বলের এই যে দুই প্রান্ত বিন্দু তাদেরকে যদি যোগ করে দিই তাহলে একটা ত্রিভুজ পাবো। এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা লিখতে পারি যে এই ত্রিভুজ এ বি সি হলো সমকোণী ত্রিভুজ। ক্ষেত্রফল তাহলে কি হবে? এর ক্ষেত্রফল হবে 1/2 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এবার 1/2 ভূমি কি? এ বি, উচ্চতা কি? বিসি, তাই তো? এবার এদিকে আমরা করব বলের ভ্রামক। বলের ভ্রামক সমান সমান কি? এক বলের মান এবং তাদের মধ্যে লম্ব দূরত্ব। তাহলে এটা হলো বলের মান বিসি, আর তাদের মধ্যে যে লম্ব দূরত্ব এটা এবি, তাই না? বিসি ইন্টু এবি, এটা হলো বলের ভ্রামক। এবার আমরা দেখতে পাচ্ছি বলের ভ্রামক বিসি ইন্টু এবি, আর আমাদের ত্রিভুজের যে ক্ষেত্রফল 1/2 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে বলের ভ্রামক কে এর সঙ্গে এই ত্রিভুজের ক্ষেত্রফলের যখন সম্পর্ক আমরা বের করব তাহলে দেখতে পাচ্ছি যে বলের ভ্রামক এই ত্রিভুজের ক্ষেত্রফলের কিন্তু দ্বিগুণ, তাই না? এ বি এবং বিসিকে 1/2 দিয়ে করলে তাহলে আমার ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাব। তো অতএব আমরা লিখতে পারি যে এ বি ইন্টু বিসি, এই জায়গায় বলের ভ্রামক, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সম্পর্ক পেয়ে যাব। এখানে লিখলাম 1/2 ইন্টু এ বি ইন্টু বিসি কি? বলের ভ্রামক।
বলের ভ্রামক। ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু বলের ভ্রামক। অতএব বলের ভ্রামক কি সম্পর্ক বের করতে হবে আমাদের? বলের মান, তো বলের ভ্রামকের মান, বলের ভ্রামক এই হাফটা তাহলে এদিকে গুণ হয়ে যাবে 2 ইন্টু ট্রায়াঙ্গেল ABC এর ক্ষেত্রফল। তো এটা দ্বিগুণ বেরোচ্ছে, হ্যাঁ, ABC এর ক্ষেত্রফলের দ্বিগুণ বলের ভ্রামকের মান। তাহলে এটা হয়ে গেল অপশান সি। এরপর আমরা করব কোশ্চেন নম্বর 42। একটি কণা যার অবস্থান ভেক্টর আর তার উপর প্রযুক্ত বল F হয় মূলবিন্দু সাপেক্ষে টর্ক সৃষ্টি হলে, হ্যাঁ, কোনটা সঠিক হবে? চারটা অপশান দেওয়া আছে। আর ভেক্টর চারটা অপশান দেওয়া আছে। আর ভেক্টর ডট টি ভেক্টর ইজিক্যাল টু 0, এ ভেক্টর ডট টি ভেক্টর ইজিক্যাল টু 0, আর ভেক্টর ডট টি ভেক্টর ইজিক্যাল টু 0, এ ভেক্টর ডট টি ভেক্টর নট ইজিক্যাল টু 0, আর ভেক্টর ডট টি ভেক্টর নট ইজিক্যাল টু 0, এ ভেক্টর ডট টি ভেক্টর 0, আর ভেক্টর ডট টি ভেক্টর নট ইজিক্যাল টু 0, এ ভেক্টর ডট টি ভেক্টর নট ইজিক্যাল টু 0। কোনটা সঠিক হবে? হ্যাঁ, এখানে একটা কণা অবস্থান ভেক্টর আর তার উপর বল প্রযুক্ত হয়, বস্তুর সাপেক্ষে টর্ক সৃষ্টি হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে কোনো বস্তুর উপর বল প্রযুক্ত করে টর্ক সৃষ্টি হয়েছে, অর্থাৎ এটা তখনই সম্ভব যখন বস্তু বৃত্তাকার পথে ঘুরবে। হ্যাঁ, তাহলে এক্ষেত্রে বস্তুতে কণা লেখা আছে, এক্ষেত্রে কণাটিতে F বল প্রয়োগ করে টর্ক সৃষ্টি হয়েছে, তাই বস্তুটি বৃত্তাকার পথে আবর্তন করছে, এটা আমরা ধরতে পারি। তাহলে এই হলো একটা বৃত্তাকার পথ। হ্যাঁ, এই বরাবর ও বিন্দুকে কেন্দ্র করে বস্তুটি বৃত্তাকার পথে ঘুরছে। তাহলে ও বিন্দু সাপেক্ষে এর অবস্থান ভেক্টর হলো আর, যার অভিমুখ এই দিকে, এটা হলো অবস্থান ভেক্টর আর, এটা হলো ও বিন্দু বা অক্ষ। আমরা জানি যে কোনো বস্তু বৃত্তাকার পথে আবর্তন করলে কেন্দ্রাভিমুখী অভিকেন্দ্র বল ক্রিয়া করে, এই বলকে আমরা ধরে নিলাম F। তাহলে কোনো বস্তু বৃত্তাকার পথে যখন আবর্তন করবে তখন কেন্দ্রের অভিমুখে অভিকেন্দ্র বল F ক্রিয়া করবে। এই বল কেন্দ্রের অভিমুখে F ক্রিয়া করছে আর অবস্থান ভেক্টর আছে বাইরের দিকে। এক্ষেত্রে বস্তুর উপর টর্ক সৃষ্টি হয়েছে। আমরা জানি টর্ক টাউ ইজিক্যাল টু আর ভেক্টর ক্রস এফ ভেক্টর। হ্যাঁ, টাউ ইজিক্যাল টু আর ভেক্টর ক্রস এফ ভেক্টর। তাহলে এই টর্কের অভিমুখ কোন দিকে হবে? আমরা যদি একটা স্ক্রুকে আর থেকে এফ এর দিকে, আর ক্রস এফ, আর ভেক্টর ক্রস এফ ভেক্টর, তাহলে আর থেকে এফ এর দিকে, তাহলে স্ক্রু কোন দিকে ঘোরাবো? আর থেকে এফ এর দিকে। তাহলে স্ক্রুটা আমাদের উপরের দিকে খুলবে, তাই না? আর থেকে এফ এর দিকে, আর ভেক্টর অভিমুখ এদিকে, এফ ভেক্টর এদিকে, আর থেকে এফ এর দিকে স্ক্রু ঘোরালে এই পাকে যখন স্ক্রু ঘুরবে তাহলে স্ক্রুটা উপরের দিকে উঠে আসবে। তাহলে আমাদের যে টর্কের অভিমুখ, সেই টর্কের অভিমুখ হবে এইভাবে উপরের দিকে। এটা হলো টাউ, টর্কের অভিমুখ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে টর্কের সঙ্গে আর ভেক্টর এবং এফ ভেক্টরের যে অ্যাঙ্গেল, টর্ক ও আর এর মধ্যে কোণ কত? 90 ডিগ্রি। টর্ক ও এফ এর মধ্যে কোণ কত? 90 ডিগ্রি। তো যদি দুটো ভেক্টরের মধ্যে কোণ 90 ডিগ্রি হয় তাদের ডট প্রোডাক্ট কী হয়? 0। অতএব আমরা লিখতে পারি যে আর ভেক্টর ডট টাউ ভেক্টর ইজিক্যাল টু হবে 0 এবং এফ ভেক্টর ডট টাউ ভেক্টরও হবে
0। তাহলে কোন অপশানটি সঠিক এক্ষেত্রে? আমাদের অপশান এ, এটা হবে অপশান এ। তাহলে বন্ধুরা আজকের মতো ক্লাস এখানেই শেষ করা হচ্ছে। ধন্যবাদ।